আমন্ত্রণ এসএ টিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় উদ্বেগ, উৎকণ্ঠা ও অস্থিরতা। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন গবেষণা প্রতিষ্ঠান জি9-এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হিলাল উদ্দিন এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত ভাই, আপনার কাছে যেতে চাই দুটি বিষয়, সমসাময়িক বেশ কয়েকটি বিষয় নিয়ে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, তার নিয়ে নাগরিক মনে যে অস্থিরতা, উদ্বেগ, উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে, তার সঙ্গে যুক্ত হয়েছে শিশু ও নারী নির্যাতন। জানেন, এটা অনেকটা বলা যায় যে হঠাৎ করেই এই পরিস্থিতি যাবে, যেটি মানুষের প্রত্যাশিত ছিল না, বিশেষ করে 5 আগস্টের পরবর্তী সরকারের কাছে। কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে এবং মানুষ কেন এখনও সংশয়, শঙ্কা নিয়ে দিনাপদ করছে? আপনাকে ধন্যবাদ। এবং আমার সঙ্গে আলোচনায় প্রিন্স ভাই সহ আর হেলাল ভাই আছেন, দুজন সম্মানিত অতিথি, এবং যারা শুনছেন সবার জন্য শুভকামনা। প্রথম কথা হলো এই যে 5 মাস টাইম ফ্রেম দিয়ে যে 5 মাস পরেও কেন উদ্বেগ উৎকণ্ঠা থাকবে, এইখানে একটু ভিন্নভাবে দেখার সুযোগ আছে। যে দেশটা পচে গেছে, যে জাতির মধ্যে মরালিটি তৈরি হয় নাই বা নীতি নৈতিকতার যে ভিত্তিটা সেটা দুর্বল, যে রাষ্ট্র ব্যবস্থা এবং যে সমাজ ব্যবস্থায় ক্ষমতা থাকলে যে কোনো কিছু করে পার পাওয়া যায়, এটা আমাদের মনে মগজে গেঁথে গেছে, সেখান থেকে 5 মাসে বেরিয়ে আসবে বা ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থায় থেকে আমূল পরিবর্তন কিছু হবে, সেটি মানুষ হয়তো মনে করছে না, এখনও মনে করছে না বলেই তাদের মনোজগতে পরিবর্তনটা এত সহজে হবে না। এখন এই যে হঠাৎ করে যে উদ্বেগ উৎকণ্ঠা, যেটা মানে আইন শৃঙ্খলা জনিত এবং সোশ্যাল বিভিন্ন ইভেন্ট নিয়ে যেটা হচ্ছে, এর মধ্যে ধরেন এই যে শিশু নির্যাতন, ধর্ষণ, এটা ঘটছে। আমি এটা খুব কাকতালীয় কিনা জানি না, না কেন এটা ঘটে, খুব অবাক হয়ে বিভিন্ন সময় লক্ষ্য করি, একটা ঘটনা যখন ঘটে পরপর ওইটারই কয়েকটি ইভেন্ট ঘটতে থাকে। একটা আলোচিত ধর্ষণের ঘটনা ঘটে, দেখবেন পরপর কয়েকদিন ধরে কয়েকটা আলোচিত ধর্ষণের ঘটনা ঘটতে থাকে এবং সংবাদ মাধ্যম সব জায়গায় আলাপ আলোচনা প্রতিবাদ সব একই বিষয় নিয়ে চলতে থাকে। একটা সড়ক দুর্ঘটনা ঘটে এবং খুবই নির্মমভাবে কেউ নিহত হয়, ওইটা নিয়ে আন্দোলন শুরু, এবং পরপর কয়েকটা দেখবেন ওটাই ঘটতে থাকবে, ওটা নিয়ে হইচই চলতে থাকে। একটা লোমহর্ষক একটা সন্ত্রাসী কর্মকাণ্ড বা খুন ঘটতে থাকে, কয়েকটা এরকম চলতে থাকে, নারী নির্যাতন এরকম। ফলে এটা কেন এদেশে এরকমভাবে চেইন হয়ে আসে, সেটা একটা বড় প্রশ্ন মানুষের মধ্যে। সেই সংশয় সন্দেহ কিন্তু অতীতে ছিল যে সরকারে যারা থাকে তারা কোনো বিশেষ গোষ্ঠী দ্বারা ব্যবহৃত হয়ে এটা করে কিনা, অথবা বাইরের বিশেষ কোনো গোষ্ঠী সরকারকে চ্যালেঞ্জ করবার জন্য করে কিনা। সেইখানে এই অতীতের সরকারগুলির বিরুদ্ধে যেরকম দুর্নাম ছিল রাষ্ট্র ব্যবস্থাকে, রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে অনৈতিক কাজ করা, এদের বিরুদ্ধে তো সেরকম সন্দেহ করা যাচ্ছে না। এখন তাহলে কি সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে ওঠে এবং অপ্রতিরোধ্য ভাব নিয়ে এগিয়ে যেতে থাকে কখন? অন্তত দুটি, যে কোনো একটি বা দুটি পরিবেশ। একটা হচ্ছে গিয়ে তারা যদি মনে করে সরকারে যারা আছে তাদের কাছে এরা প্রশ্রয় পাবে, এরা যে কোনো কিছু করে পার পেয়ে যাবে, রেন্টি হোটেলের মতো ওইরকম আলোচিত ধর্ষণে যুক্ত হয়ে তারা পার পেয়ে যাবে যে কোনো জায়গায়। এর আগের আপনার অসংখ্য, এর মধ্যেই আমি দেখছিলাম যে সিলেট এমসি কলেজে ছাত্রলীগ যে এক হাজব্যান্ড তার ওয়াইফকে নিয়ে ঘুরতে যাওয়ার পরে ধরে নিয়ে ধর্ষণ করেছিল, সেটা নোয়াখালীর বেগমগঞ্জে 2020 সালে এক নারীকে বেঁধে স্বামীকে আরেক রুমে রেখে যে গণধর্ষণ করে তাকে যে ভিডিও ছেড়ে দেওয়ার বিষয় ঘটিয়েছিল। 2018 সালের তথাকথিত নির্বাচনের আগে, নাটকের নির্বাচনের আগে, রাতের ভোটের আগে ধানের শীর্ষে সেইখানে ভোট দেওয়ার অপরাধে এক নারীকে গণধর্ষণ করা হয়েছিল। কুমিল্লার তনু হত্যা মামলা ব্যাপক আলোচিত, ব্যাপক প্রতিবাদের বিষয় ছিল। ফেনীতে নুসরাত হত্যা ব্যাপক আলোচিত ছিল। এরকম অনেক ঘটনা ঘটেছে এবং সেই সময় বেশিরভাগই যারা জড়িত থাকতো আমরা দেখতাম কোনো না কোনোভাবে সরকারি দল বা তাদের অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত বা তাদের আশ্রয় প্রশ্রয়ে থাকারা এইসব করত। তার মানে হচ্ছে তাদের মধ্যে এরকম একটা ধারণা, তো একদিকে হচ্ছে তারা ব্যাপক অবৈধ কাঁচা টাকার মালিক, তারা জানে যে টাকা থাকলে দেশে সমস্যা হয় না। আরেকটা হচ্ছে রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতার বলয়ের মধ্যে থাকায় তারা বেপরোয়া হয়ে উঠত, এইটা। আরেকটা হচ্ছে গিয়ে যদি মনে করে যে রাষ্ট্রযন্ত্র দুর্বল,
রাষ্ট্র ব্যবস্থার পরিচালনায় যারা যুক্ত তারা দুর্বল, তারা আমাদের চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে না, তখন এরা বেপরোয়া হতে পারে। আমার ধারণা আওয়ামী লীগ সরকারের সময় বা অতীতে বিভিন্ন সরকারের সময় যে বেপরোয়া কাজগুলি হতো সেটা হতো রাজনৈতিক এবং ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্টতা থেকে। তারা জানে তারা আশ্রয় প্রশ্রয় পাবে এবং টাকা আছে তাদের হাতে, ক্ষমতা আছে। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এরা জানে যে এই সরকার দুর্বল, তারা যাদের দ্বারা আইন শৃঙ্খলা রক্ষা করবে, এক্সিকিউশন করবে, তারা এই সরকারের কথা যথাযথভাবে মানছে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে গণ অভ্যুত্থানের সময় যে ঐক্য ছিল সে ঐক্য থেকে অনেকটা বিভেদের দিকে এক একজন এক এক সুরে কথা বলছে। তারাও এই সরকারের এই যে তারা সুন্দরভাবে দেশ চালাবে সেখানে ঐক্যবদ্ধ যেই প্রয়াসটা সেটা আগের মতো এরকম আসবে না। সুতরাং একদিকে হচ্ছে বাহিনীগুলো তাদের নিয়ন্ত্রণের মধ্যে থেকে যে সুশৃঙ্খলভাবে কাজ করা সেটি ভালোভাবে করাতে পারছে না, তাদের সক্ষমতার ঘাটতি কোথাও কোথাও, কারণ অনেক দিন ধরে তারা কাজ থেকে বাইরে ছিল, তারা দায়িত্ব পায়নি, সেই লোকগুলিকে নতুন করে দায়িত্ব আনা হয়েছে, রাতারাতি তারা সক্ষম হয়ে উঠবে না। আর একটা হচ্ছে যারা আওয়ামী লীগের অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল, রাষ্ট্র ক্ষমতাকে অপব্যবহার করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য ব্যবহৃত হয়েছে, তারা আবার এইখান থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। কেউ পলাতক আছে, কেউ পদে থাকলেও দায়সারা কাজ করছে। ফলে সন্ত্রাসীরা বুঝে গেছে যে এখানে যে কোনো কিছু করা যায়। পাশাপাশি সরকারের কিছু ভুল সিদ্ধান্ত, কিছু শীর্ষ সন্ত্রাসীদের যে এই সরকার গণঅভ্যুত্থানের পরে কি ঘটলো, তারা তো আর রাজনৈতিক কারণে সবাই জেলে ছিল না, তারা জেলে ছিল সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শীর্ষ সন্ত্রাসী হিসেবে। তারা যে জামিন পেয়ে গেল আদালতের মাধ্যমে, আদালত এত স্বাধীন হয়ে গেল এবং তাদের জামিন পাওয়াটা সরকারের জন্য একটা ব্যাড সিগন্যাল জেনারেল পিপলের কাছে পৌঁছে গেল, একটা রং সিগন্যাল গেল যে সন্ত্রাসীরা এরকম বের হয়ে যেতে পারছে। ফলে তাদের ফলোয়ার অন্য সন্ত্রাসী তারা উৎসাহিত হতে পারে। ফলে এই সরকারের দক্ষতার অভাব, অব্যবস্থাপনা, দেশের মধ্যে গণ অভ্যুত্থান পরবর্তী যে ঐক্যের প্রয়োজন সেটা, এবং এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যে কঠোরতা প্রদর্শন করা দরকার আইনের মধ্য থেকে তার ঘাটতি, সবকিছু মিলিয়ে এই অস্থিরতা। আরেকটি বিষয় আপনি বলছিলেন এর আগের সরকারের সময় বেশ কিছু ঘটনা, যেটি নারী নির্যাতনের ঘটনা ছিল, এই সরকার ছিল, কিন্তু একটি বিষয় কি লক্ষ্য করেছেন যে সব সরকারের বয়ান প্রায় একই রকম, অর্থাৎ বিরোধীদের পক্ষে বা যারা তাদের দিকে দোষ চাপানোর যে একটা চেষ্টা বা তারা এটি করছে এরকম, কিন্তু এই সরকারের কাছ থেকে প্রত্যাশিত যে সেবা বা যে পদক্ষেপ প্রয়োজন সেটি কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিতে পেরেছে কিনা? না, আমি আগের সরকারগুলো রাজনৈতিক সরকার তারা যেরকম বা বিভিন্ন সরকার প্রতিপক্ষের উপরে সরাসরি দায় চাপাতো, এই সরকারকে কিন্তু আমি ওরকম সরাসরি কোনো রাজনৈতিক পক্ষের উপর দায় চাপানো সেটি দেখিনি। তবে এটা সত্য যে 16 বছরের রাষ্ট্র ব্যবস্থাকে যেখানে নিয়ে গেছে সেখান থেকে 5 মাসে এই কয়েকজন মানুষ একেবারে আমাদের মক্কা মদিনার পর্যায়ে মোরালিটি নিয়ে যাবে, এটা তো হতে পারে না। এই দেশে যেই ছাত্রলীগ, যেই অন্য দল, যেই মানুষ যারা আমরা নৈতিকতার দিক থেকে চরম অবক্ষয়ের মধ্যে ছিলাম, আইন শৃঙ্খলার বাজে অবস্থা, ক্ষমতার দম্ভ ছিল, সেখান থেকে খুব বেশি উঠে আসা সম্ভব না। তবে এটাও সত্য যে তাদের দায়টা নিতে হতো। তারা যে পারছে না, তারা যে ব্যর্থ হচ্ছে, কেন ব্যর্থ হচ্ছে সেটা চিহ্নিত করে সেটাকে অ্যাড্রেস করে সামনে আগানো। আর যদি মনে করে যে ব্যর্থতার কারণ চিহ্নিত করতে পারছে না, তাহলে এই সংস্কার নিয়ে এত দীর্ঘমেয়াদী সময়ক্ষেপণ না করে কি করে আপনি মানুষের নিরাপত্তা দিবেন? মানুষ মোটা দাগে কয়েকটা জিনিস চায়। এক, সে ন্যায্য মূল্যে খেতে চায়, কারণ তার পেটে ক্ষুধা আছে। 2 হলো সে নিরাপদে থাকতে চায়, তার আইন শৃঙ্খলা রক্ষাটা ঠিকভাবে হোক সেটা চায়। 3 হলো সে একটা কাজ চায় যাতে এই খাওয়ার জন্য একটু আয় করতে পারে। এই 3টা জিনিস হলো মূল চাহিদা, তারপর হচ্ছে গিয়ে বাকি সব কিছু। তো এই সরকার এত বেশি মনোযোগ অন্যদিকে দিয়েছে যে এই সব দিকে সম্ভবত তারা মনোযোগ দেওয়ার যথেষ্ট সময় পাচ্ছে না। শান্ত ভাই, আমি আপনার কাছে আবার আসবো। রুহিন হোসেন প্রিন্স ভাই, আপনার কাছে যেতে চাই, যেটি শান্ত ভাই বললেন যে সরকার কি আসলে ঠিকঠাক মতো সব কিছু নিয়ন্ত্রণ করতে পারছে কিনা বা তার স্বাভাবিক কার্যক্রম যেটা জনমনের স্বস্তি দিতে পারে সেরকম ব্যবস্থা তারা নিতে পারছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর শান্ত এবং হেলাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে ঘটনাবলীর বা যে সূচনায় যে কথাগুলো বললেন এবং ডক্টর শান্ত যে কথাগুলো বলল, তার বলা যায় যে অধিকাংশই আমার বিবেচনায় খুবই যৌক্তিক কথা বলেছে।
আমি আপনার কথাকে সরাসরি ধরে এই বিষয়ে একটা কথা বলতে পারি, যে প্রথমে একটু মনে রাখা দরকার যে এইবার তো একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার। একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হলে তার অনেকগুলো ঘটনার মধ্যে কিন্তু একটা ঘটে যে মানুষের মধ্যে প্রথমে হয়তো একটা মানে যেহেতু একটা স্বৈরাচার কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকার ছিল, দীর্ঘদিন একটা যেন নিঃশ্বাস ফেলানোর সুযোগ ছিল না অনেক ঘটনার মধ্যে, তা সেইটা হলো তা মানুষ নিজের শক্তিতেই নিজেরাই অপকর্ম অনেক সময় দমন করে এই জায়গাটা যেতে চায়, কিন্তু সেইটা হয়তো একটা সময়ের পর্যন্ত। বাকিটা দায়িত্ব থাকে যে সরকার হয় সেই সরকার যদি জনগণের সমর্থন নিয়ে থাকে, যেটা এখন হয়েছে। মানে এই ধরনের অভূতপূর্ব সমর্থন তো একটা নির্বাচিত সরকার হলে এত পায় না দ্রুত, এটি তো স্বাভাবিক। তাহলে সে যদি ঠিকমতো ওই রাজনৈতিক দল অন্যদেরকে আস্থায় নিয়ে যতটুকু সম্ভব যদি সে দৃঢ়তার সাথে এইটা বলতে পারে যে আমি আইনের বাইরে কোনো কিছু টলারেট করছি না, তাহলে অনেক কিছু রোধ করা সম্ভব। এটা কিন্তু মনে রাখা দরকার। আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা আলোচনা সাইডে বলে পরে আসি। এটা তো ঠিক, আপনি সব ঘটনা অতীতেও বহু সময় ঘটে, এগুলো একটা পুরো সমাজের আরও অগ্রগতির উপরে নির্ভর করে, কিন্তু ওইটা বলে কিন্তু আমরা পার পাবো না। তাহলে আসল কথা হচ্ছে গভর্নমেন্টের দায়িত্ব পালন, যেটা আপনি বললেন। এই 7 মাসে বরঞ্চ মানুষের সামনে দেখা যাচ্ছে তাদের পারসেপশন সরকার দায়িত্বই পালন করছে না কোনো, বরঞ্চ হচ্ছে কোথায় দেখেন। আমি উনি অনেকগুলো কথা বলে ওইদিকে রিপিটেশনে আমি না যেয়েই কথা বলতে চাই। আমাদের প্রধান উপদেষ্টা একটা বিবিসির সাথে সাক্ষাৎকারে বললেন যে অপরাধ আগের মতো বাড়ে নাই, এরকম বললেন না? সাংবাদিক যখন তাকে অঙ্ক করে বলে দিলেন যে 50% বেশি তো আমরা দেখতে পাচ্ছি, তখনও ওনার একই কথা। তা আপনি যে অপরাধ গ্রুপ, কারণ অপরাধীরা তো আছেই, সংকট তৈরি করতে চাইবে, এবং এই যে কথাগুলো আসলো খুবই কারেক্টলি হয়েছে। সন্ত্রাসীরা অনেকে ছাড়া পেয়ে গেছে, অস্ত্র এখনও উদ্ধার হয় নাই, পুরো আইন শৃঙ্খলা বলে অনেক জায়গায় একেবারেই কিছু নাই, মানে করলে দেখার কেউ নাই, পরিস্থিতি এরকম। আর বিভিন্ন জায়গায় হয়েছে কি স্থানীয় গ্রুপ টুপরাও মনে করছে রাজত্ব আমাদের, এবং একই জায়গায় একাধিক রাজত্ব, এগুলো তো এই সংকট তৈরি করলো। তা ঠিক সেই রকম একটা জায়গায় আপনি সরকারের প্রধান যদি এই কথা বলে, স্বরাষ্ট্রমন্ত্রী দেখবেন কিছুদিন আগে কি বললেন, আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে। ঠিক যেদিনই এইটা পত্রিকায় ওনার হেডলাইন, ওই পত্রিকায় মিনিমাম 10টারও বেশি খুন, ধর্ষণ, মানে ডাকাতি, নানা ধরনের ছিনতাই, এ ধরনের খবর। তারপরেই দেখেন ওনারা বৈঠক করলেন, বৈঠক করে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হিসাবে একজন খুবই স্মার্ট উপদেষ্টা তিনি জানালেন, আর আমরা মব টলারেট করব না। আর একটা কী বললো, পুলিশিং কোনো একটা জায়গায় ওনারা নাকি টলারেট করবেন না। এই কথা এদিকে উনি বলছেন, আর এদিকে গুলশানের মতো জায়গায় কি ভয়াবহ ঘটনা ঘটলো। এই পরিস্থিতিগুলো দেখেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বা অনেকে অনেক সময় এরকম ঘটনাকে খুবই স্বাভাবিক বলছেন। আবার একটু অতীত দেখেন, বুলডোজার নিয়ে যখন গুড়িয়ে দেওয়া হলো তখন ভেরিফাইড ফেসবুকে বারণ করা হচ্ছে, কিন্তু চলতেই থাকলো ঘোষণা দিয়ে, এখনও তো এই ঘটনাগুলো ঘটছে। তার মানে শুধু পরিস্থিতির ব্যাপার না, যে এই সরকার তার পুরো ল্যাঙ্গুয়েজটাই এই ধরনের ঘটনাবলীকে যে রোধ করার থেকে বরঞ্চ মানে একটা ঘটনা ঘটলো তো বলতে হয় খামোশ আর না, এবং আমি দেখছি থামাতে পারছে না কিছু, না সেই জায়গাটা তো তারা করলো না, আমি বললো করলো না। এবং এইটা কিন্তু একটা বিখ্যাত কথা আছে, যদি একটা সরকার দুর্বল সরকার হইলো, সে যদি না চায় লাগাতারভাবে ঘটতে পারে না। দু একটা ঘটনা ভিন্ন, কারণ দু একটা ঘটনার কথা বলছি, কারণ এই সরকার এ তো আর কনসোলিডেট কোনো সরকার না। আর ওই যে শুরুতে উনি ঠিকই বলেছেন যে যেভাবে রাজনৈতিক দল অন্যদেরকে আস্থায় নিয়ে যে কাজটা করার কথা ছিল সেটা সে করে নাই, বরঞ্চ এখানে নানা বিভেদ, নানা ধরনের ঘটনাবলী আছে, এবং সরকারের ল্যাঙ্গুয়েজ এখন আমরা বুঝতে পারছি না সে কোথায় যাবে, কোথায় যে কি করবে। কারণ রাজনৈতিক দলগুলোর কথা তো সে আমি বললেই বলতে হয় শুনছে না, বরঞ্চ সে দৃশ্যমান হচ্ছে যে নতুন কেউ আসছে একটা রাজনৈতিক দল, তাকেই কোনো না কোনোভাবেই কীভাবে প্রোভাইড করবে এবং অনেক কিছু করবে সেটাই, বা নিজেদের যে সংকট কিভাবে এটাকে করবে। তা তাইলে তো আপনি এই সরকার সামলাবে কিভাবে, সামলানোর তো আমি কারণ দেখছি না, কিন্তু কোশ্চেনটা হচ্ছে এটাকে সামলাতেই হবে। আপনি দেখেন গতকাল আমরা এইবারের খুবই মানে ক্ষোভ এবং দুঃখের সাথে বলতে হয়, যেভাবে আপনি অন্য মানে কি বলে ডাকাতি, ছিনতাই, রাহাজানি, তারপরে এই যে মব যে সন্ত্রাস, কালচার বলা উচিত না, যেভাবে সন্ত্রাস এটা ঘটলো, এবং তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে,
সবাই চিহ্নিত, কিন্তু তো ধরাছোঁয়ার বাইরে। এখনো কি আপনি প্রমাণ করে এটা বলতে পারছেন? আজকেই দেখলাম 3 জন একসাথে উপদেষ্টারা বলে একটু কঠার কথা বলছে, তাও বলছে কি যদি এই রকমের হয়। এটা যদি কিন্তু দিয়ে তো চলে না। গতকাল আন্তর্জাতিক নারী দিবসে যে মনটা খারাপ হয়ে যায় বলে বলি, আমি অনেকগুলো প্রোগ্রামের মধ্যে একেবারেই তরুণীদের, যারা এবার এই বৈষম্য বিরোধী আন্দোলনের, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের, তাদের একটা প্রোগ্রামের মধ্যে ছিলাম। আমি আমাদের ওই ছাত্রী বোনদের, অনেকে তো আমাদের কন্যা সম তাদের বক্তৃতা শুনছিলাম, যে প্রথমে দেখে মনটা ভরে গেল যে তারা এত সবের পরে যে রাস্তায় নেমে করছে। কিন্তু আমি দেখলাম প্রত্যেকে বলার সময় বলছে আজকের এই নারী দিবসের মলিন শুভেচ্ছা জানাই। আপনি চিন্তা করতে পারেন, কারণ আসিয়া তো শহীদ মিনারের প্রোগ্রাম হচ্ছে, আসিয়া হচ্ছে ঢাকা মেডিকেল আইসিইউতে। এবং তাহলে এটা কি করে হয়? তাহলে এই জায়গাগুলো করতে পারলো না। কিন্তু দেখেন কালকে রাত থেকে শুরু করেই পুরো বাংলাদেশটা একটা প্রতিরোধের জায়গায় এটা কিন্তু চলে আসছে। কিন্তু হয়েছে কি, ওই যদি একটা নির্বাচিত সরকারও হইতো বা একটা খারাপ সরকার হইতো, মানুষ তো তার বিরুদ্ধেই বলতে পারতো। এখন বলবো কার বিরুদ্ধে? ওই যে এক কথা এখন চলে আসছে স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আমি বলি তার তো একেবারেই দায়িত্বহীনতার সেই জায়গাটা আছে, কিন্তু আলটিমেটলি তো সরকারই তো দায় এড়াইতে পারে না। তার মানে আমার পরিষ্কার বক্তব্য যে সরকার প্রথম দিকে অনেক ঘটনাকে যেভাবে মানে ডিফ্যাক্টো প্রশ্রয় দিয়েছে, তার ফলাফল আজকে এই সংকট নতুন করে তৈরি হয়েছে। 1, 2 নম্বর হচ্ছে রাজনৈতিক দল অন্যদেরকে, ঠিক আছে নিজেরা যদি না পারে, মানে কি এত পারার কথা না, কারণ এটা সার্ভার অবস্থা আমরা জানি, দীর্ঘ অপশাসনের মধ্যে ছিলাম, এবং যারা নানা জায়গায় আছে তারা অসহযোগিতার কাজটাও করবে, স্বাভাবিক। অসহযোগিতা তার একটাও কারণ আছে, ধরেন যারা আপনি সচিবালয় থেকে শুরু করে নিজ পর্যায় পর্যন্ত, তারা তো আস্থাও পাচ্ছে না যে কারা ক্ষমতায় আছে বা থাকবে, তারা আমাদেরকে রক্ষা করবে কিনা, কারণ সেও তো তারটা চায়। তাহলে এইরকম একটা জায়গায় আস্থা ফিরিয়ে আনার কাজটাও করছে না। আচ্ছা, এইরকম একটা না পারলে, শেষ বক্তব্য এই পয়েন্টে, তাহলে অন্ততপক্ষে রাজনৈতিক দলের সাথে কথা বলা, তাদেরকে আস্থায় নেওয়া, স্থানীয় সামাজিক শক্তিকে গড়ে তোলা, সেইটা কাজ না করে বরঞ্চ এমন এমন প্রশ্ন সামনে আনছে, সেই কথাটা আমি পরিষ্কার করে বলি। দেখবেন সংস্কার আমরাও চাই, সেটা হয়তো অন্য আলোচনা, কিন্তু এমন এমন কথা সামনে আসছে যেন এইগুলো কোনো ঘটনা না, ওই রকম কিছু করলেই যেন একটা দুধের নহর বয়ে যাবে, ওই রকম কোনো একটা লেখা পড়া কিছু একটা করলেই যেন জীবনে আর ফ্যাসিবাদ আসবে না, জীবনে আর সংকট থাকবে না। আমি বলি এইটাও আরো নতুন করে সংকট তৈরি করেছে, এবং ক্রিমিনালদেরকেও এইটাকে তাদের ওই ক্রিমিনালাইজেশন করার ক্ষেত্রে সুযোগ করে দিচ্ছে। যে প্রিন্স ভাই, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ হেলালুদ্দিন, যেটি প্রিন্স ভাই বলছিলেন যে অস্থিরতা বা যেসব ঘটনা ঘটছে তার দায় সরকার এড়াতে পারছে না বা পারবে না, যেটি কিন্তু সরকার প্রধান, বিশেষ করে প্রধান উপদেষ্টা বলেছেন তো যে পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে, তাই নারী শিশুদের রক্ষায় যুদ্ধক্ষেত্রের মতো সতর্ক থাকতে হবে। তিনি তার সরকারের অধস্তন যেসব বাহিনী আছে তাদেরকে এই একই পরামর্শ দিয়েছে। আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিন্স এবং শান্ত ভাইকে, ধন্যবাদ এসসিটিভির দর্শকবৃন্দুকে, কর্মকর্তা কর্মচারীবৃন্দুকে। দেশ যে আনস্টেবল এটা কিন্তু পুরা দৃশ্যমান, কেউ স্বীকার করুক বা না করুক। সরকার কি স্বীকার করলো না স্বীকার করলো সেটা কিন্তু বিষয় না। আজকেও কিন্তু 3 বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিক্ষোভ করছে এবং আলটিমেটাম দিয়ে দিয়েছে দর্শনের বিরুদ্ধে, যে এতদিনের মধ্যে দর্শনের বিচার করতে হবে, এত ঘন্টার মধ্যে দর্শনের বিচার করতে হবে। সরকার এখন আইন শৃঙ্খলার ব্যাপারে আসলে সরকারের কথা এখন জনগণ কানে নিচ্ছে না, নেওয়ার আসলে সুযোগও নেই। জনগণ এখন আসলে আতঙ্কিত অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় খুন, দর্শন, রাহাজানি, দখলবাজি, চাঁদাবাজি সব কিছু নিয়ে। কারণ কি, একটি অভ্যুত্থান তো এই দেশে নতুন হয় না, 69 অভ্যুত্থান হয়েছে তো, এবং 69 অভ্যুত্থান 3 মাস লাগাতার হয়েছে, মার্চ পর্যন্ত, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হয়েছে। তারপরে ইয়াহিয়া সাহেব সামরিক শাসন দিয়ে সেটাকে একটা স্টেবল জায়গায় এনেছে, তারপরে নির্বাচন দিয়েছে। 15ই আগস্টের পরও 15ই আগস্টের পরও সামরিক অভ্যুত্থান যেটা হয়েছে সেটাও জিয়াউর রহমান সাহেব একটা স্টেবল জায়গায় এনেছেন সামরিক আইন দিয়ে। আবার হুসাইন মাহমুদ এরশাদ 1982 সালের 24 মাস দায়িত্ব নেওয়ার পরে সামরিক আইন দিয়ে দেশকে বা আইন শৃঙ্খলাকে একটা স্টেবল জায়গায় এনেছেন।
যেটা বলা হয় যে 90-এর গণঅভ্যুত্থান, 90-এর গণঅভ্যুত্থানও কিন্তু দেশটার মধ্যে একটা স্টেবিলিটি ছিল, কারণ দেশের অর্গানগুলো নষ্ট হয় না, দেশের যে অর্গানগুলো ছিল সেগুলো নষ্ট হয় না, রিফর্ম করতে হয় নাই কিন্তু 90-এর পরে। তো এখন 17 বছর একটা ফ্যাসিস্ট সরকারকে, সরকার বিরুদ্ধে অভ্যুত্থান করে সেই সরকারের পতন ঘটিয়ে এই 6 মাসে বা 7 মাসে একটা দেশকে স্টেবিলিটির মধ্যে আনার জন্য কিন্তু সবার সার্বিক সহযোগিতা দরকার। আমরা এককভাবে কারোর উপর দোষ চাপাইয়া দিলে হবে না, কিন্তু সরকারের যেমন কাজ আছে ঠিক তেমনিভাবে যারা ঐক্যবদ্ধভাবে 17 বছরের ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে তারা এখন সবাই দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছেন। তাদের মতভেদ আছে, মতবিরোধ আছে। আমার কথা হলো মতভেদ থাকতে পারে, কিন্তু মতবিরোধ হওয়া ঠিক হয় নাই। এখন মতবিরোধও চলছে এবং নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, খুনাখুনিও চলছে, এরকম অবস্থা। তো আমরা কিন্তু এরকম 5ই আগস্টের পরে মনে করিনি যে এরকম হবে। তারপর আবার আরেকটি কথা যে 5ই আগস্টের পরে বিভিন্ন থানা লুট হয়েছে, অস্ত্রগুলো কিন্তু সবগুলো এখনও রিকভার হয় নাই। এই অস্ত্রগুলো কিন্তু রিকভার করতে হবে এবং এগুলো রিকভার করতে হলে কিন্তু সবার সার্বিক সহযোগিতা লাগবে। এটা শুধু আপনি একটা পক্ষের উপরে ছেড়ে দিলে হবে না, আপনি শুধু সরকারের উপরে ছেড়ে দিলে হবে না, আবার পুরোপুরি মনে করেন যে রাজনীতিবিদদের উপরও ছেড়ে দিলে হবে না। সবার সার্বিক সব কিছুতে সবার সার্বিক সহযোগিতা দরকার। এবং আমরা মনে করেছি যে এই বিগত 17 বছরের ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পরে একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বর্তমান সরকার। আমরা মনে করেছিলাম যে সেই জাতীয় ঐক্যটা যদি হয়, সবার সার্বিক সহযোগিতা যদি থাকে, তাহলে দেশে একটি স্টেবিলিটি আসবে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু দৃশ্যমান আমরা দেখলাম কি যে আমাদেরকে দুই দিন আমাদেরকে আমন্ত্রণ জানানোর পরে আর আমন্ত্রণ জানায় না। এবং গতকালকে আমাদের জাতীয় পার্টির একটা ইফতার পার্টি ছিল ঢাকা মহানগর উত্তরে, করতে দেয়নি, আমাদের ইফতার পার্টিটা করতে দেয়নি। কে বা কারা করতে দেয়নি আমি সেই ব্যাখ্যায় যাব না, কিন্তু হুসাইন মাহমুদ এরশাদ এই দেশের ইসলামকে রাষ্ট্রধর্ম করেছেন। হুসাইন মাহমুদ এরশাদ এই দেশে শুক্রবারকে ছুটি ঘোষণা করেছেন, রেডিও টিভিতে আজান দেওয়ার ব্যবস্থা করেছেন এবং জাকাত তহবিল গঠন করেছেন। ইসলামের জন্য উনি অনেক কিছু করেছেন। তো সুতরাং আমরা জাতীয় পার্টি একটা ইফতার পার্টি করব, সেখানে করতে পারবো না, এটা তো আমরা মনে করিনি। 90% মুসলমানের দেশে ইফতার পার্টিতে বাধা আসবে কেন, কোন কারণ? ইফতার পার্টিতে একটি সামাজিক অনুষ্ঠানের মতো, ঠিক আছে, তো সেটাও আমাদেরকে করতে দেয়নি। তাহলে দেশ সরকার যাই বলুক যে আইন শৃঙ্খলা ঠিক আছে, যা আছে সব আছে, আমরা এখানে 3 জন মানুষ, আমরা 3 জনের মধ্যে কে বলেছি যে সরকার, আমরা কে বলেছি যে আইন শৃঙ্খলা ঠিক আছে? আমরা তো কেউ তো বলিনি, আপনিও বলতে পারবেন না, কেউ বলে না। কিন্তু এটা সরকার হয়তো একটা অংশ বলে, সরকারের মধ্যেও তারা সবাই স্বীকার করে, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে উনি। যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকতো রাতে 3টার সময় সাংবাদিক সম্মেলন করবেন কেন? এটা হয় স্বপ্নে দেখছেন, আর নাইলে ঘুম আসে না যে আমি একটা দায়িত্বে আছি, আমি ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারতেছি না, জনগণের কাছে জবাবদিহি করতে হবে। হয় টেনশনে ঘুম আসে না, আর নাইলে স্বপ্নে দেখছে যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নাই, 3টার সময় সাংবাদিকদের ডেকে তিনি বিপ করছেন। তো এই কারণে আমি বললাম যে আপনাকে সবাই ঐক্যবদ্ধভাবে, দেশটা আমাদের সবার, কারো একার না, আমরা সবাই এ দেশের মানে দেশপ্রেমিক এবং সবাই এ দেশকে ভালোবাসি, এটা আমার মাতৃভূমি। সুতরাং এখানে খারাপটাকে খারাপ বলতে হবে, ভালোটাকে ভালো বলতে হবে। কেউ যদি খারাপ হচ্ছে সেটাকে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করে, তাহলে তার ঐক্য থাকলো না। আমরা একটা বিরতি নেব, বিরতির পরে আবার আসবো। দর্শক লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। আয়োজন লেট এডিশন, বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ডাক্তার স্বাগত হোসেন সায়ন্ত, যেটি আইন শৃঙ্খলা নিয়েই মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা, নিরাপত্তা নিয়ে আপনি বলছিলেন যে মানুষ যেটি চায়, খেতে চায়, নিরাপদে থাকতে চায়, আর একটা কাজ চায়। আচ্ছা, জি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এই অবনতিতে যেটি সবসময় দেখি যে এক ধরনের অস্থিরতাও তৈরি হয়েছে। বিশেষ করে ডিএমপি কমিশনার বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষায় তিনি অক্সিলারি ফোর্স হিসেবে সিকিউরিটি যারা নিরাপত্তা আছে, এজেন্সিগুলো আছে, তাদেরকে তিনি পাওয়ার দিতে চান, তারা সহযোগী হিসেবে কাজ করবে।
এটি কি আসলে অকপটে এক ধরনের ব্যর্থতা স্বীকার করে নেওয়া কি না মানুষের? ডেফিনেটলি ব্যর্থতা স্বীকার করে নেওয়া, তাদের যে ফোর্সের অপর্যাপ্ততা সেটা স্বীকার করে নেওয়া, এবং স্বীকার করে নেওয়ার মধ্যে আমি দোষের কিছু দেখি না বা লজ্জার কিছু দেখি না। এই সরকার সবচেয়ে বড় যে ব্যর্থতা তাদের, সেটা হচ্ছে মানুষের কাছে জনমনে এই মেসেজটা তারা 7 মাসে দিতে ব্যর্থ হয়েছে যে ধর্ষণ, খুন, সন্ত্রাসী বা যে কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত হলে কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। এই মেসেজটা যদি দিতে পারত তাহলে মানুষ ভয় পেত, সন্ত্রাসীরা ভয় পেত, মানে যারা এই সব অপকর্মগুলো করে। সরকার 7 মাসে এই মেসেজটা কারো মনে গেঁথে দিতে পারে নাই যে কেউ যদি ধর্ষণ করে, সন্ত্রাসী কার্যক্রম করে, খুন করে, খুনের কোনো বৈধতা হয় না। যে এই খুনটা বৈধ কারণ ওরা আগে খারাপ করেছে আর এই খুন হলো অবৈধ, এরকম কোনো বিষয় হতে পারে না। মৃত্যুদণ্ড নানান সময় নানানভাবে হয়েছে। নতুন বাংলাদেশে আপনি কিভাবে করবেন, সারা পৃথিবী মৃত্যুদণ্ড থেকে বেরিয়ে আসছে, আপনি কত দূর পর্যন্ত টেনে নেবেন, সে বিষয়টাও কিন্তু একটা স্পর্শকাতর বিষয়। আপনি মনে করেন যে এরা 16 বছর ধরে ফ্যাসিবাদী কায়দা অনেক খারাপ করেছে, সুতরাং এদেরকে যে কোনো কিছু করা বৈধ। আপনি সেই বৈধতা না দিয়ে যদি আইনের শাসনে বিশ্বাস রাখি আমি, তাহলে প্রত্যেক অপরাধীকে তো আইনের শাসনের আওতায় আনতে হবে, বিচার করতে হবে। সেই বিশ্বাসটা এই যে যারা গণঅভ্যুত্থানের পক্ষের যে শক্তি, তাদের মনে তো এই আস্থার জায়গাটা তৈরি করতে হতো যে আমরা আইন নিজের হাতে তুলে নিবা না, কোনো মব তৈরি হওয়ার দরকার নেই বা করা যাবে না, কারণ এদের প্রত্যেকের বিচার হবে। এদের উপর বিশ্বাস রাখতে পারছে না, ফলে যা ঘটার এদেশে অতীত কালচারের মতো সেগুলাই ঘটছে। 7 মাস আগে থেকে বিভিন্ন সময়ে অনেককে বলতে শুনেছি, আমি নিজেও, আওয়ামী লীগের এই ফ্যাসিবাদকালে পুলিশ সদস্যদের যে নিয়োগ দেওয়া হয়েছে, এসআই নিয়োগ পরীক্ষা হয়েছিল, তাদেরকে তড়িঘড়ি করে ভাইবা নেওয়ার উদ্যোগ নেওয়া হলো, সেটা ক্যান্সেল করা হলো, কিছু কিছু জায়গায় বাদ করা হলো। তখন থেকে বলা হচ্ছিল যে আওয়ামী লীগ মূলত এই বাহিনীকে আরও লাঠিয়াল সমৃদ্ধ করবার জন্য তাদের লাঠিয়াল ঢুকানোর প্রক্রিয়া অবলম্বন করেছিল। সেই যারা বাহিনীতে আছে তাদের মধ্যে অধিকাংশ তাদের লাঠিয়াল বানিয়ে ফেলেছিল, কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায়। অনেকের মধ্যে এরকম একটা ধারণা গেঁথে গিয়েছিল যে শেখ হাসিনাকে কেউ সরাতে পারবে না, সুতরাং মনে মনে ভিন্ন মত পোষণ করলেও সে ওই লাঠিয়াল বাহিনীর মতোই সরকারের নির্দেশ পালন করত। সেই জায়গা থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে হলে তাদের মধ্যে যে নতুন যেই রক্তের প্রবাহ দরকার, সেই দিকে সরকার এক বিন্দু মনোযোগ দেয়নি। তখন থেকে এরকম প্রস্তাব অনেকে দিয়েছি আমরা যে পুলিশ সদস্যদের মধ্যে কনস্টেবল এবং এসআই পদে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যারা, তাদের মধ্য থেকে নিয়োগ দিয়ে খুব অল্প সময়ের ট্রেনিং দিয়ে তাদেরকে কাজে নিয়ে আসা হোক, এবং এই সময়ের যে কাজে দায়িত্ব পালন করবে সেটাকে ট্রেনিং হিসেবে কাউন্ট করা হবে মনিটরিংয়ের মাধ্যমে। তাহলে তো 7 মাসে তাদের কিছু নিয়োগ এইভাবে এনে এখন সংখ্যা বাড়াতে পারত। ফলে এই যে সিকিউরিটির গার্ডের দায়িত্বে যে পালন করে, তাকে দিয়ে এখন পুলিশের দায়িত্ব পালন করা, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করার মতো এই পর্যায়ে নামতে হতো না। এখন তারা সময়ের কাজ সময়ে করবে না, কারো পরামর্শ গ্রহণ করবে না, তারা সবাই বিশাল পণ্ডিত, তারা সংস্কার করবে, তারা যা বুঝে সেটাই করবে, আমরা কেউ কিছু বুঝি না। না আমরা যারা 16 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে লিখে মাঠে নেমে যুদ্ধ করে আসলাম, না আমরা বুঝি, না এদেশের বুদ্ধিজীবী সমাজ, শিক্ষিত সমাজ তারা বুঝে, না রাজনৈতিক দল বুঝে, না সাংবাদিকরা বুঝে, কেউ বুঝে না। সব বোঝা বুঝে ওই যারা এই একটা পদ গ্রহণ করবে, পদ গ্রহণ করার পরে চেরে গেলে সরকারের অংশ হলে তারাই সর্বোচ্চটা বোঝে, আমরা কেউ কিছু বুঝি না। যদি তারা মনে করত যে সব সেক্টর ধরে ধরে এরকম করবে। সংস্কার নিয়ে একটা কথা বলি, যে এর আগে নানান বিষয়ে সংস্কার নিয়ে অনেক আলাপ করেছি, কথা বলেছি। কয়েকটা সেক্টরের সংস্কার আছে যেটা রাজনৈতিক দলের সরকার ক্ষমতা আসলে তাদের পক্ষে করাই সম্ভব হয় না, অথবা করবেও না। যেমন ধরেন পেশাজীবী রাজনীতি। বাংলাদেশের পেশাজীবী রাজনীতি কোনোভাবে কোনো অংশ গ্রহণ করতে পারে? এরা কোনোভাবে কি কোনো একটা পেশাজীবী বিভিন্ন দলের পক্ষে যেইভাবে
পরিচয় ধারণ করে, দলের পরিচয় ধারণ করে যারা যেইভাবে মাঠে ঘাটে বিশৃঙ্খলা তৈরি করে, এই পেশাজীবী রাজনীতি কি আমাদের আদৌ দরকার ছিল? পেশাজীবীরা পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণের জন্য কতটা কাজ করে আর কতটা তার সমর্থনপুষ্ট সরকারের ধ্বজাধারী হয়ে কাজ করে। ছাত্র রাজনীতি অতীতে ওই যে গ্রহণযোগ্য ছাত্র রাজনীতি ছিল, সেইখান থেকে ছাত্র রাজনীতি কোথায় নেমে আসছে? ছাত্র সংসদ নির্বাচন নেই, ছাত্রদের মধ্যে লেখাপড়ার মাধ্যমে জাতি পুনর্গঠনের যে প্রক্রিয়া তার মধ্যে তারা নেই। সেখানেও তো যারা ক্ষমতায় থাকে তারা এটা নিয়ে খুব বেশি কঠোর অবস্থান নিতে পারে না, কারণ হচ্ছে তাদের তো ওই সংগঠন দরকার ক্ষমতায় থাকার জন্য। বিরোধী দলে যারা রাজনীতি করে তাদেরও আবার সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য এই পেশাজীবী এবং ছাত্রদের দরকার। ফলে পেশাজীবী রাজনীতি এবং ছাত্র রাজনীতির মধ্যে যে ব্যত্যয় ঘটে গেছে, সে সাংঘাতিক সব ত্রুটি ঢুকে পড়েছে। সেইখান থেকে বের করবার জন্য এই রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের সরকারের পক্ষে অনেক সময় ইচ্ছা থাকলেও সম্ভব হয় না। এই সরকারের জন্য তো মোক্ষম সময় ছিল যে এই দুইটা সেক্টরকে আমি একটু লাইনে এনে দেই। সেটা নিয়ে কোনো কথা বলতে দেখেন এদেরকে? এরা বিরাট বিরাট সংস্কার করবে, সংবিধান পরিবর্তন করে ফেলবে, রাজনীতি পরিবর্তন করবে, সব করে ফেলবে। কিন্তু ছাত্র এবং পেশাজীবীরা তারা নির্দিষ্ট একটা নর্মসের মধ্যে থেকে পেশার উন্নয়নের জন্য এবং পেশার উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়নের মধ্যে কাজ করার জন্য যে একটা ফরম্যাট দরকার, তার বাইরে কতখানি বেরিয়ে গেছে এবং এরা কিভাবে গ্রুপিং করে দেশের এবং নিজেদের এবং প্রতিষ্ঠানের স্বার্থহানি ঘটছে সেটা কি করে করবে না, সেই দিকে কোনো মনোযোগ আছে? রাজনীতিবিদদের দিকে একটা তো আছে। দেশের ক্রাইসিসের সময় পেশাজীবীরা, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, আইনজীবী তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখে। এবারও গণ অভ্যুত্থানে রেখেছে, 90 স্বৈরাচার বিরোধী অভ্যুত্থানে রেখেছে, ডক্টর মিলনের মতো ডাক্তারকে খুন করা হয়েছে, অনেক অর্জন আছে। কিন্তু সেই অর্জন করেছে তার জন্য যেরকম শ্রদ্ধা জানাতে হবে, আবার তাদেরকে যে একটা নিয়মের মধ্যে পেশাজীবী রাজনীতিকে রাখার জন্য রাষ্ট্রের যে দায়িত্ব আছে, সেটি কি হচ্ছে এই দেশে? মানুষ তো ছাত্র রাজনীতি এবং পেশাজীবী রাজনীতির উপর অনেকখানি বিরক্ত, অথচ শ্রদ্ধা পাবার কথা এই রাজনীতিগুলা সেই জায়গায় কিন্তু অ্যাড্রেস করছে না। এইরকমভাবে বিভিন্ন সেক্টরে যেখানে সত্যিকার রিফর্ম দরকার, যেখানে সত্যিকার মনোযোগ দেওয়া দরকার, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, মানুষের কাজের বিনিয়োগ, সেইখানে এদের মনোযোগটা কোথায়? নির্বাচন দেয়া নেওয়া সুনির্দিষ্ট রোডম্যাপ নাই। যে রাজনৈতিক দলগুলো, যেটা প্রিন্স ভাই বলবেন যে রাজনৈতিক দলগুলোতে এদের ভাষা বোঝে না, এদের মোটিভ নিয়ে দ্বন্দ্ব সন্দেহ কাজ করে। স্পষ্ট করুক নিজেদের অবস্থান, তারপর রাজনৈতিক শক্তিগুলোকে ডাকুক যে আমাদের অবস্থান স্পষ্ট, আপনারা নির্বাচন যেভাবে চান, যেই ফরম্যাটে এইভাবে সবাই চান, যে সময় চান এটা হবে, কিন্তু এই পর্যন্ত যে রিফর্মগুলো গুরুত্বপূর্ণ দরকার, যেটা আপনারা ক্ষমতায় আসলেও করবেন না বা পারবেন না, সেটা আমাদের করতে দেন, সমর্থন দেন। তখন যদি না দিত তাহলে এরাই জনগণের কাছে পৌঁছে যেত। আমি আপনার কাছে আবার আসবো। রুহিন হোসেন প্রিন্স ভাই, যেটি শান্ত ভাই বলছিলেন যে মনোযোগ দেওয়ার কথা যেখানে, সেখানে তারা আসলে পর্যাপ্ত দিচ্ছেন। আপনি জানেন এরই মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির, যারা যে খিলাফত, মার্চ টু খিলাফত যেটি করলেন, আসলে পুরোপুরি মনোযোগ থাকলে একটি নিষিদ্ধ সংগঠন কিভাবে এভাবে খিলাফত প্রতিষ্ঠায় সরাসরি মিছিল বা বিক্ষোভ করতে পারে? এখানে ওটা তো আমি শুধু মনোযোগ নাই, আমি ওই কথাটার সাথে আরও 3-4টা একেবারে পিন পয়েন্ট একটু যুক্ত করি, কারণ যেহেতু বিশেষ করে সাম্প্রতিক নারী নির্যাতন এই পয়েন্টগুলো আসছে তো, এবং একটা আলোচনা যেটা হচ্ছে, আপনি শুধু এটা তো মনোযোগ না, আমি তো অভিযুক্ত করি অন্য জায়গায়। বরঞ্চ আপনি দেখবেন যেটা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী, যেভাবে উগ্রবাদী শক্তিগুলো তারা মাঠে নামার প্রথম দিন থেকে সুযোগ পেল, তার মধ্যেই যে দলটির কথা বললেন, তারা সমস্ত প্রচার প্রপাগান্ডা করে করলো, তারপরে কোনো খবর নাই পুলিশের। যে ঘটনাটা ঘটলো আপনারা দেখলেন। তার মানে শুধু কি বলবো, নজর নাই না, এ তো মদতদাতা তো অনেক ক্ষেত্রেই তারাই তো মদত দিয়ে এই কাজগুলো করছে। তাহলে যদি এই ধরনের, এটা একটা অভিযোগের জন্য আমি বললাম। একটা আপনি খেয়াল করেন, আমি পুরো উগ্রবাদী শক্তির কথা বললাম। একটা বড় বিষয়, নারীর প্রতি এই সময়কালে কি পরিমাণ বিদ্বেষ ছড়ানো হচ্ছে আপনি দেখেছেন নানা জায়গায়। তা আপনি এই যে নারীর প্রতি সহিংসতা, এই বিদ্বেষও তো ছড়ানো একটা অন্যতম জায়গা হিসাবে আপনি দেখবেন। আপনি এইখানে যে বলছেন যে যেমন ধরেন এই যে আন্দোলনের প্রথম দিকে যারা আন্দোলনকারী শক্তি, তাদেরকে একটা পজিটিভভাবে কাজে লাগানোর বিবেচনা করা হয় নাই। এখন আপনি দেখেন ওই যে যারা আন্দোলন করেছে বৈষম্য বিরোধী নামে এখন বিভিন্ন জায়গায় যে নৈরাজ্যকর অবস্থার কাজটা করেছে,
আপনি কোথাও আমি জানি না যে খুব ভালো পরিচয় দিয়ে কয় জায়গায় আপনি ভালোভাবে কথা বলতে পারেন। তার মানে আপনি এর তো একটা প্রভাব আছে সমাজে, এই প্রভাব। এরপরে আপনি দেখেন যে সরকারের, এটা একটু আগে আপনি কথাটা তুলেছেন, কিছু হলে দোষারোপ। তো ওইটা আমরা মজা করে এটা ছাত্র আন্দোলনের সময় বলতাম যে যখন আপনার এই ধরনের পরিবর্তন হয় তখন এই চেয়ারে বসলে অটোমেটিক্যালি ডান পাশে একটা ড্রয়ার থাকে টেবিলে, ওই ড্রয়ার টান দিলে একটা চশমা পাওয়া যায় কালো, ওটা চোখে দিলে ওই আগের সরকারের চোখে দেখে। আপনি দেখবেন ওই যে বললেন যে প্রথমে হচ্ছে দোষারোপ অন্যদের, তা আপনি খালি সরকার প্রধানের কথা কেন, আমি তো দেখলাম একজন পুলিশের কি বলছে, ঈদের ছুটিতে যাওয়ার আগে নিজের ঘর নিজে পাহারা দিয়ে যেতে হবে। সম্ভবত আওয়ামী লীগের সময় সাহারা খাতুন নাকে একজন কিন্তু একই রকম কথা বলছিল। তাহলে আমি মানে ঘটনাটা হচ্ছে যে আপনি পুরো, তারা তো ব্যর্থতা শুধু না, খালি নজর দেওয়া না, আমি তো নজর তো তারা দিচ্ছে না, বরঞ্চ এই ধরনের কোনো শক্তিকে লালন করে অন্য কোনো, এইদের মধ্যে আমি সবার কথা বলছি না, নিশ্চয়ই কোনো গোষ্ঠীর হয়তো বা আরও দীর্ঘমেয়াদী বাংলাদেশকে একটা সংকটে ফেলার যদি কারণ এদের মধ্যে ইচ্ছা নাও থাকে, কোনো অপশক্তির সেই ছায়া থাকলেই আলটিমেটলি তারা তো তাদের কিরণকের ভূমিকা পালন করছে, যেটা কিন্তু আমাদের গণ অভ্যুত্থানের চেতনা শুধু ধূলিসাৎ হবে না, ন্যূনতম যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে যে দীর্ঘ লড়াই আমরা করলাম। কারণ দীর্ঘ লড়াই বারবার বলতে হচ্ছে, অনেকে এসে মনে করে এই 3 দিন 6 দিন, 3 আর 6 36 দিনেই যেন সব করে ফেললো, এইটা তো এর মতো কি বলবো, এই কথা বলতেও ইচ্ছা করে না। এবং দেখেন সেটাও প্রশ্রয় দেওয়া হচ্ছে তো সরকারের পক্ষ থেকে। আপনি আইন শৃঙ্খলা খালি এই জায়গায় না, আপনি ব্যবসা বাণিজ্য, ছোট মানুষের যে দুরবস্থা, এটা তো আপনি চিন্তাই করতে পারবেন না কোথায় চলে গেছে। তাহলে এই সমস্ত জায়গায় সরকারের ন্যূনতম কোনো নজরের জায়গায় দেখছি না। সেইটা দেখতে গেলে যে আলোচনা এখানে আসছে তাকে পরিষ্কার ভাষায় এই কথাটা বলতে হবে। রাজনৈতিক দল অন্যদেরকে আস্থায় নিয়ে, যে যদি উনি যেটা বললেন, হ্যাঁ এটাকে আমি পার্সোনালিও সাপোর্ট করি, যে ভালো নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার করে নির্বাচনে যাইতে হবে। আমরা কিন্তু শুধু নির্বাচন চাই না, এই সংস্কারে চাই। আর যদি তারা এই কথাটা আমাদের কাছে বলতে পারতো যে এরকম 1 2 3 4 এগুলো জরুরি, আপনারা আসেন সবাই মিলে যেটা মনে করেন, যেটা হয়তো দলীয় সরকার গেলে করবে না, বলেন কি করতে হবে, তা তো আমাদের তো আপত্তি ছিল না। এই বিষয়ে একটু প্রস্তাবনা আপনাদের কাছে দিয়েছে? কোনো প্রস্তাবনা দেয়নি, আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি। কোনো সেটা আমি তো জানি না, এখন হয়তো সময় আপনি আমাকে দিতে পারবেন না, বরঞ্চ আমি খালি তুলে রাখি, পরে বললে বলবো। আপনি দেখবেন যে ডাউস বই কে পড়তে এত সময় পেয়েছে জানি না, সব মেলায় তো 2,5-3 হাজার অন-4 সাইজের, আপনি এটা পড়ে কোনোদিন পারবেন? তারপরে যে কোশ্চেনিয়ারগুলো এখন ওই যে কি বলে টিক চিহ্নওয়ালা যেগুলো দিয়েছে, সেইটা ইন্টারেস্টিং। আমি একটা খালি ইন্টারেস্টিং বলতে নেগেটিভ সেন্স বলছি। ধরেন আমাদের একটা প্রধান বিষয়টা কি, নির্বাচন ব্যবস্থা সংস্কার করে না, তো সেই সংস্কার করতে গেলে টাকার খেলা বন্ধ করতে হবে, পেশিশক্তি বন্ধ করতে হবে। মানে মানুষ তো এত বোঝে না কিভাবে ভাই ভোট কেন্দ্রে আমি যাইতে পারবো, আমার যাতে ভয় জানা না লাগে, ঠিকমতো ভোট দেবো, আমার ভোটটা যাতে গোনা হয় এবং সেটা প্রচারিত হবে, তারা সরকার গঠন করবে। আপনি শুনে রাখেন, সংবিধান নিয়ে 71টা কোশ্চেন নেয়ার দিয়েছে, এইটা নিয়ে মানে নির্বাচন সংস্কারের 27টা কোশ্চেন নেয়ার দিয়ে, তার মধ্যে কিন্তু এইগুলো নাই। আছে অন্যান্য প্রশ্ন, যেটা সংবিধান ওই যে যেটা বললেন কাটছাট করে কি করা যায়, যেটা তাদের এখতিয়ারও নাই। এবং আমাদেরকে তো এখন এটা বললে মানে কি বলবো, যে এই আলোচনা একটা সময় লাগে বলতে। তারা যখন এই সংস্কার বিষয়ক কিছু কমিটি করলো, আমরা কিন্তু নামটাম না দেখেও বলেছিলাম আচ্ছা ঠিক আছে তোমরা করো। এবং আমাদের সাথে যখন কথা হয়েছিল তখন হয়েছিল তারা যেটা প্রস্তাব দেবে, রাজনৈতিক দলগুলো অন্যদের সাথে কথা বলেই তারপরে কতটুকু গ্রহণ করবে সেটুকু করবে। এটা তো এই সরকারেরও প্রস্তাব না, এটা গুটি কয়েক মানুষের প্রস্তাব, কিন্তু এখন নিয়ে আসছে এই প্রস্তাবই যেন প্রধান। তার মানে আমি দেখতে পাচ্ছি তারা নতুন সংকট তৈরি করার কাজটাই করছে। এই যে আপনি বললেন সংস্কারের নামে আজকে তারা এমন একটা বলছে যে সংবিধানের এই 4 মূলনীতি এইগুলো একটা রেখে আর বাকিগুলো সব বাদ দিতে হবে, নতুন সংবিধান লিখতে হবে, নাম সংস্কার কমিটি, কিন্তু নতুন লিখতে হবে, জাতীয় সংসদ নির্বাচন না, নতুন গণপরিষদ করতে হবে, এবং ওই লেখার মধ্যেই নাকি ফ্যাসিবাদের সব উৎস জড়িত। আরে বাবা আসো তাহলে সেমিনার করো এটাকে নিয়ে, ফ্যাসিবাদ কাকে বলে, কিভাবে তার উদ্ভব হয়, ভালো লেখা থাকলেই খালি কি ফ্যাসিবাদের উদ্ভব হয় না? মানে এই আলোচনা কি কখনো শুনেছেন আপনি? এটা করেন নাই। বরঞ্চ আমি আর একটা ছোট্ট কথা বলি, এই 7 মাসের টক শোতে আপনি কি সংস্কারের কোনো একটা স্পেসিফিক প্রস্তাব নিয়ে আলোচনা তুলতে পেরেছেন? ধরেন আজকেও যদি ধরেন নির্বাচন কোনটা হলে ভালো করা যায়, এইরকম একটা পয়েন্ট তাদের প্রস্তাব নিয়ে যদি আলোচনা তুলতেন, তাহলে ওনার মত শুনতে পারতেন, আমার মত শুনতে পারতেন, ওনার মত শুনতে পারতেন, এবং যারা শ্রোতা তারা শুনে কিন্তু তাদের মতও গঠন করতে পারতাম আমরা। এর মধ্যেই তো এরাই ঢুকতে দিল না, বরঞ্চ
এই যে নতুন করে যে কোশ্চেনিয়ার পাঠানো সহ অন্য কিছু যেটা করছে, তাতে আমরা যারা সংস্কার চাই, অবশ্যই চাই, কারণ একই পদ্ধতি তো চলবে না। আপনি আমাদের যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের কর্মসূচি আছে, ওনাদের যে 31 দফা কর্মসূচি আছে, অন্যদের আছে, তা সেগুলো কি, আমি তো বলি ওনাদের সংস্কারের প্রস্তাবের থেকে আমাদের আরও অনেক বড় সংস্কারের প্রস্তাব, বরঞ্চ তার মধ্যে ওনারা ঢুকতে না দিয়ে নতুন সংকট তৈরি, আমি বলছি ওনারা করবেন কিনা আমি জানি না, কোনো অপশক্তি যদি নতুন সংকট তৈরি করতে চায় তাদেরকে সুযোগ করে দিচ্ছেন। সেই জায়গা থেকে দ্রুত বেরিয়ে এসে গণতন্ত্রের যে বিজয়ের পরে আমাদের যে প্রধান কথা ছিল, পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথে যে যাত্রা শুরু করব, সেই যাত্রা শুরুর জন্য রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে দ্রুততার সাথে কাজ করা দরকার, খুব জরুরি। প্রিন্স ভাই, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ হেলালুদ্দিন, যেটি প্রিন্স ভাই বলছিলেন, সংস্কারের যে প্রস্তাবনা যেটি আসছে সেটি আসলে নতুন নতুন সংকটের কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা, প্রিন্স ভাইয়ের কথা আপনি শুনলেন, অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে যে সংকট ঘনীভূত হতে পারে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা তো আপনি একবারে শেষ করে দিতে পারবেন না, এটা চলমান প্রক্রিয়া। এখন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করবে, তারপর আবার নির্বাচিত নতুন সরকার এসে সংস্কার করবে, তার পরবর্তীতে সরকার এসে আবার সংস্কার করবে। সংস্কার কিন্তু এটা চলমান প্রক্রিয়া, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটাই সংস্কার করতে হবে। এটা কিন্তু একবারে কোনো বিষয় না। আবার এই সরকার কন্টিনিউ 1 বছর 2 বছর যাবৎ সংস্কার করবে, এটাও জনগণ চায় না। ইস্যুগুলো এরকম, যার কারণে আপনি কোথায় কোথায় সংস্কার করবেন, এটা হয় রাজনীতিবিদদেরকে বলতে হবে, এই সরকারকে লেসন দিতে হবে যে এই জায়গায় সংস্কার করে দেন, অথবা তারা বলবে যে এই জায়গায় আমরা সংস্কার করে তারপরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করব। তারা তো নির্বাচনে গত কিছুদিন আগে শুনলাম যে ডিসেম্বরে, এখন আবার শুনি মার্চে, ঠিক আছে? তো এটা আস্তে আস্তে কিন্তু সময় বাড়বে, কারণ যেভাবে সংস্কার যে ধীরগতিতে চলছে, কচ্ছপের গতিতে, এতে কিন্তু সংস্কার করতে করতে আরও 5 বছর লাগবে। আপনি কোন জায়গায় সংস্কার করবেন, সংস্কারটা কোথায় করবেন? আমরা রাজনীতিবিদরা যে শুধু বলতেই আছি, ওনারাও বলছে কোথায় কোথায় সংস্কার করতে হবে, বা আমরা বলছি কোথায় কোথায় সংস্কার করতে হবে, কিন্তু কারটাকে কখন প্রাধান্য দিচ্ছে, কোথায় প্রাধান্য দিচ্ছে, এটা তো আমরা কেউ জানি না। সরকারকে বলতে হবে যে আমি এতদিনের মধ্যে এই জায়গায় সংস্কারগুলো করতে চাই, দেন এটা রাজনৈতিক দলগুলো থেকে অভিমত নেবে, হ্যাঁ ঠিক আছে করেন। সংস্কার করলে যে নেক্সট গভর্নমেন্ট এসে সেগুলি আবার পার্লামেন্টে তো পাশ করতে হবে, ঠিক না? পাশ না করলে তো এদের এই সংস্কারের কোনো লাভ নেই। এই পর্যন্ত তো সংবিধান 17 বার সংশোধন করা হয়েছে, এখন আবার নতুন সংবিধান লিখতে বলতে হইতেছে, আগের সংবিধান কবর দেওয়া হবে, ঠিক আছে? তো 17 বার যে সংবিধান সংশোধন করা হয়েছে, এটা এরপরে আবার কেন সংশোধনের প্রয়োজন হয়েছে? 72 সংবিধান সংশোধন করা হয়েছে, 78-79 সংবিধান সংশোধন করা হয়েছে, 86 সংবিধান সংশোধন করা হয়েছে, 88 সংবিধান সংশোধন করা হয়েছে, 90 সংবিধান সংশোধন করা হয়েছে। তাহলে তারপরেও আবার সংশোধন করা প্রয়োজন হয়েছে কেন? একবারে যথেষ্ট না, এই কারণে তো করা হয়েছে। তা সংবিধান সংস্কার করা যায়, সংশোধন করা যায়, কিন্তু সংবিধান কবর দিয়ে আরেকটা নতুন সংবিধান আপনি এটা তৈরি করা, এটা কিন্তু এত সহজ না। এবং সংবিধান নতুন তখনই হয় যখন একটা দেশ নতুন স্বাধীনতা লাভ করে। হ্যাঁ, এখানে কিন্তু গণ অভ্যুত্থান একটা সরকারের বিদায় হয়েছে, জনগণ কিন্তু স্বাধীন রাষ্ট্র কিন্তু অনেক আগেই আমরা পেয়ে গেছি। সুতরাং সংস্কারের সাথে অনেক কিছু জড়িত। আপনি সংস্কার করতে বলে অনেক কিছু দেখাতে পারবেন, ডান বাম উত্তর দক্ষিণ অনেক কিছু দেখাতে পারবেন। আর দেশে যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির মধ্যে তো আপনি আগামীতে আমি যা দেখতেছি যে ডে বাই ডে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি জঘন্যতম মানে এর দিকে যাচ্ছে, অবনতির দিকে যাচ্ছে, জঘন্যভাবে অবনতির দিকে যাচ্ছে। যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে 8 বছরের, মেয়েকে ধর্ষণ করা হয়েছে, আপনি বলেন তো বিবেক কি বলে? যিনি বলছেন সরকারের থেকে যে আইন শৃঙ্খলা ঠিক আছে, আমার মেয়ের কাছে আমি কি জবাবটা দেব? আমার মেয়েটা যদি আমাকে প্রশ্ন করে যে দেশের এই অবস্থা, আমরা কোথাও নিরাপদ না, বড় বোনের বাসায় বেড়াতে গেছে, এটা অনেকে বলতে পারে, কারণ সকল সরকারে বলেছে, সকল সরকারেই ক্ষমতা থাকলে অনেক কিছু দেখে না, চোখ ছোট হয়ে যায়, কান ছোট হয়ে যায়, দেখে কম শুনে কম। এগুলি আওয়ামী লীগের আমলে অনেকবার বলেছি। শেখ হাসিনা যখন দমবক্তি বলতো যে না এটা হয়েছে ওইটা হয়েছে, হ্যাঁ এটা আমি ঠিক করেছি ওইটা ঠিক করেছি, তার তো পতন হয়েছে অহংকার আর এই দাম্ভিকতার কারণে, প্রতিহিংসার কারণে।
সে প্রতিহিংসার রাজনীতি করেছে বিগত 17 বছরে, এই কারণে সে এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং মিথ্যে কথা, দেশের সর্বোচ্চ আসনে বসে প্রতিহিংসাপরায়ণ রাজনীতি, এগুলো বাদ দিতে হবে। আপনি দেখেন দ্রব্যমূল্যর কি পরিস্থিতি, নিয়ন্ত্রণ করতে পারে নাই, কিন্তু আইন শৃঙ্খলার কি পরিস্থিতি, কত জায়গায় খুন বলেন, দখলবাজি বলেন, মার্ডার বলেন, দর্শন বলেন, কোনোটা কিন্তু কমতি নেই। নিয়ন্ত্রণটা আছে কোথায়? কোনো জায়গায় নিয়ন্ত্রণ দেখি না আমি। কোনো জায়গায় নিয়ন্ত্রণ না করে যে ওনারা বলতেছে শুধু সংস্কার, সংস্কারের নিয়ন্ত্রণ আছে কিনা এটা কি ওনারা বোঝেন? সংস্কারের মধ্যে নিয়ন্ত্রণ আছে কিনা এটা কি ওনারা বুঝেন? হ্যাঁ, এটা কি ওনারা বুঝেন? ওনাদের চেয়ারের মধ্যে নিয়ন্ত্রণ আছে কিনা এটা তো ওনারা বুঝতে হবে। উপদেষ্টা এটাকে ফরিদা আলমের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা হামলা করে, হ্যাঁ ফরিদা আক্তারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা দিয়ে হামলা করেছে। হ্যাঁ, তো আপনি নিয়ন্ত্রণ, ওনারা যে বলে যে আসলে সংস্কার এটা শোনেন, সব জায়গায় ব্যাকরণ দিয়ে চলে না, ব্যাকরণ সব জায়গায় চলে না। সংস্কার করতে গিয়ে সংকট তৈরি হবে কিনা? সংকট তৈরি হয়ে গেছে অলরেডি। আপনি কোথায় সংস্কার করছেন? আপনি সংস্কারটা কোথায় করছেন এটা পাবলিশলি আমরা আরেকটা বিরতি নেই। যারা সংস্কার চেয়েছে তাদেরকে বলেন, কনভে করেন তাদেরকে যে আমি এই জায়গাটা সংস্কার করব। আরেকটা বিরতি নেব, বিরতি পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর শাহাদাত হোসেন শায়ন তো আলোচনা শেষ করতে চাই, আমরা একটি নির্বাচন প্রসঙ্গের কথা বলতে চাই। আপনি জানেন শিক্ষার্থীদের যে নতুন দল, তারা বেশ কিছু দাবি দেওয়া তুলেছে, গণপরিষদের ভোটও চায়। এর মধ্যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাপনায় বিশেষ করে বিএনপি যে বক্তব্য দিয়েছে এই বিষয়ে নেই, বলছে রাজনীতির অভিধানে এই গণপরিষদ ভোট আর জাতীয় নির্বাচন একসাথে হয় না, তাই এর থেকে বেরিয়ে আসতে বলেছে। কিন্তু ছাত্রদের অবস্থান অনেক দৃঢ়। আর সংস্কার প্রক্রিয়াতে যেটা যেতে চাচ্ছে তার আগেই আপনি জানেন যে নতুন দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশন গণবিজ্ঞপ্তি দিয়েছে। সংস্কার হবে আগে নাকি পুরনো নিয়মেই ভোট হবে? মানে কি এক হাস্যকর অবস্থা। সংস্কার না করে নির্বাচনের নাম মুখে নেওয়া যাবে না, কিন্তু সংস্কার না করে আমার দলের নিবন্ধন দিতে হবে আগের নিয়মে। কেন? পারলে ওটুকু সৎসাহস দেখান যে সংস্কার করার পরেই আমরা নিবন্ধন নিব। আর যদি প্রচলিত ধারায় আপনার নিবন্ধন নিতে হয়, তাহলে প্রচলিত ধারায় একটা নির্বাচন দিয়ে জনগণের রায়ে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাদের হাতে ছেড়ে ভবিষ্যৎ সংস্কারের জন্য রূপরেখা দিয়ে যান, চাপ প্রয়োগ করবে জনগণ। এই যে দেখেন সংস্কার নিয়ে এত কথা হয়, তো সাম্প্রতিককালে এই রিসেন্টলি একটা সংস্থা একটা জরিপ করেছে, যদিও খুব বড় রকমের ওরকম কিছুভাবে প্রচার আসে নাই, কিন্তু এইখানে মানুষের 3টা চাওয়া। প্রথম চাওয়া, মূল্য বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করা, এটা বেশিরভাগ মানুষের চাওয়া, 71.2% মানুষ এটা চেয়েছে। দ্বিতীয় সারিতে আইন শৃঙ্খলার উন্নতি চেয়েছে 52.2% মানুষ। কর্মসংস্থানের বৃদ্ধি চেয়েছে 39.7% মানুষ। সরকারি সেবায় দুর্নীতি হ্রাস চেয়েছে 32%। এরপরে দুর্নীতির অভিযোগ তদন্ত, সরকারি সেবা প্রবেশাধিকার, তারপর হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য তো পরিস্থিতি, জুলাই বিপ্লবের সময়ের যে হত্যা সেটার বিচার, এই সব কিছুর পরে সংস্কার শব্দ আসছে 3টার মধ্যে, ওই 3টা সবার নিচে জায়গা পেয়েছে। সাংবিধানিক সংস্কার 8%, 8.6 চেয়েছে। রাজনৈতিক সংস্কার 13.5% চেয়েছে। আর পুলিশ র্যাবের মতো আইন প্রকারী সংস্কার 13.5%। এতদিন ধরে সংস্কার নিয়ে এত ওয়াজ নসিহত করে মানুষের মধ্যে সংস্কারের ধারণাই তো আমরা প্রবেশ করাতে পারি নাই। আর সেইখানেই যে কি গণপরিষদের ভোট, এটা কি মানুষ বোঝে? যারা বলছে ওরা পারলে ওদের ফেসবুক পেজে বা ওদের মাধ্যমে একটা জরিপ করে দেখুক যে এদেশের মানুষ এটা বোঝে কিনা, যে এদেশে আমি একটা রাষ্ট্র পরিচালনার তো দায়িত্ব দিতে একটা সরকার নির্বাচন করব, সেই নির্বাচন তো বুঝলাম, কিন্তু গণপরিষদের নির্বাচন সেটা আবার কি নির্বাচন ভাই? এর মাধ্যমে কি হয়? কেন এটা দিতে হবে? আর ওই কাগজ পরিবর্তন করলে কি আমার পেটে ভাত আসবে কিনা, আমার আইন শৃঙ্খলা রক্ষা হবে কিনা, নিরাপদে থাকতে পারবো কিনা, আমার শিশুটি ধর্ষণের হাত থেকে বাঁচবে কিনা, আমার এইখানে আমি একটা চাকরি পাবো কিনা। ডাক্তার শাহাদাত হোসেন শায়ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আলোচনা শেষ করবো আজ। রুহিন হোসেন প্রিন্স, শেষ করতে চাই যে সংকট, যে অস্থিরতা, উদ্বেগ, উৎকণ্ঠা সবকিছু মিলিয়ে আসলে নির্বাচনটা আশু হওয়া উচিত কিনা? খুবই। আর কোনো আমি তো দেখি এই যে আলোচনার সময় নাই বলে বলছি, সরকার আমরা প্রথম আমন্ত্রণে গেলাম 12ই আগস্ট, দ্বিতীয় গেলাম 5ই অক্টোবর,
ওই সময় যা বলেছিলাম আমরা, মানে আমাদের কথা শুনতে বলি নেই, রাজনৈতিক দলগুলোর কথা যদি শুনতো, আমরা আমার ধারণা সবাই এই পয়েন্টে ঐক্যমত্য, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার করতে হবে, আর এর বাইরে ওই নির্বাচনী কাজ চলবে, আর দেশের জন্য আর কত ভালো কি করা যায় আমরা যতটুকু ঐক্যমত্য হব সেইটা নির্বাচিত সরকার করবে, প্রেশার রাখবে জনগণ। এই ধারাটা যদি করতো তাহলে এটা জানুয়ারির মধ্যেই অনেক কাজ কিন্তু শেষই করে দেওয়া যেত। এটা আজ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল দরকার হতো না, কিন্তু দেরি করে ফেলছে। আমি মনে করি যে সরকার যদি নির্বাচনের ব্যাপারে আরও দেরি করে সংকট ঘনীভূত হবে, সামলাইতে পারবে না, যেটা আরও সংকটে পড়তে পারে। সুতরাং আর দেরি না করে দ্রুততম সময়ে নির্বাচনের একেবারে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুক। ওই তারিখ ঘোষণা করলে অন্ততপক্ষে একজন রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি, কারণ এই সংস্কার নিয়ে কিন্তু বহুদিন ধরে আমরা কাজ করছি, এবং এই যে যাদেরকে বিশেষ করে নির্বাচন সংস্কার কমিটিতে দিয়েছে ওনাদের সাথে আমাদের কাজ করা আছে, রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের কতটুকু ঐক্য আমরা কিন্তু জানি, এটা কোনো সংকট না। ওই সময় আমরা সংস্কার করেও নির্বাচনে যেতে পারবো, আর ঐক্যমত্য যতটুকু ওনারা ওনাদের ভালো ভালো কথা বলুক, যে রাজনৈতিক দল ক্ষমতা যাবে, না মানলে ওনারা প্রচার প্রপাগান্ডা করুক, কোনো অসুবিধা নাই। কয়েকটি বৈঠকের কথা বলেন, সেখানে আসলে রাজনীতির আলাপ কতটা হয়েছিল? কোনো আলোচনা ওই অর্থ হয় নাই। যদি বলেন আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, যে কয়টা মিটিং ওনারা ডেকেছেন সবগুলো ছিল ইস্যু ভিত্তিক, কিন্তু রাজনৈতিক দলগুলোকে একটু মজা করে বলে যে আমাদের নাকটা একটু লম্বা, আমরা যেখানে যাব নাকটা তো ঢুকাই, নাক ঢুকাই বাড়তি কথা বলেছি, কিন্তু ওনারা শুনতে চাইনি। ওই যে বললাম, মানে একটু প্রসঙ্গক্রমে একেবারে 30 সেকেন্ড সময় দেন। প্রথমবার গেলাম যে ওনারা একটা বিশেষ ডে 15ই আগস্ট নিয়ে কি করবে না করবে, আলোচনা না, ভয়, এইটার জন্য তখন আমরা বলেছিলাম যে কেউ যেতে নাই, আপনি একটা নীতিমালা করে দল নিরীক্ষণ ব্যক্তিদের নিয়োগ দেন। শেষ বলি, অন্য 5টা আর বলবো না। 5ই অক্টোবর উনি ডাকলেন দুর্গাপূজা এবং ওই যে আনরেস্ট হচ্ছে শ্রমিক অঞ্চলে, এটা কি করবে, সেইখানে লিখিত বামজোটের পক্ষ থেকে আমরা বলে এসেছিলাম যে আপনারা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার ওইটুক করে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে কাজের মধ্যে যান, এটা দিয়ে এসেছিলাম, কারণ এটা আমাদের রাজনৈতিক দায়িত্ব হিসাবে। কিন্তু ওনারা শুনতে চাননি, বোধহয় কাগজগুলো ফেলে দিয়েছে, এবং এই পর্যন্ত কোনো দলের সাথে আমার জানা মতে কোনো সংলাপ করে নাই এই পর্যন্ত। তাহলে হবেটা কি, যা হওয়ার তাই, এটা তো আমি জানি না, হয়তো ঝুলিয়ে দিচ্ছেন, কিন্তু আমাদেরকে দায়িত্ব নিয়ে বলেছিল, এটা আমি অনকোট বলছি, 12ই আগস্ট যখন গেলাম আমাদেরকে বলেছিল 1 সেপ্টেম্বর থেকে গত বছর সংলাপ শুরু হবে। সেই 2024-এর 1 সেপ্টেম্বর আজই আসিল না, কবে আসিবে আমি ওহা জানি না। রুশন প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ হেলালুদ্দিন, আলোচনা শেষ করব। আপনি শুনলেন প্রিন্স ভাইয়ের কথা, রাজনৈতিক দলগুলোর আস্থায় নিয়ে আলোচনা করা, সংলাপ সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল, সেটি এখনও হয়নি, কবে আসবেন সেটি রুহিন প্রিন্স ভাই বলতে পারছেন না। তাহলে কাঙ্ক্ষিত সংস্কার রাজনৈতিক দলগুলোর মতামত ছাড়া হবে কি করে? কিছু লোক আছে সত্য বলার জন্য, কিছু লোক থাকে, সব যদি মিথ্যেবাদী হয়ে যায় তাহলে তো দেশ টিকবে না, জামানাও টিকতো না। তো প্রিন্স ভাই সত্য বলেছেন, আমাদেরকে যেহেতু ডাকে না, কেন ডাকে সেটা তো আমাদের জানার কথা না। তো প্রিন্স ভাই জাতির সামনে সত্য বলেছেন যে ডাকে আসলে ওনাদের কথা বলতে, আমাদের কথা শুনতে না। এটা ক্লিয়ার হইলাম, হ্যাঁ, যে ওয়ান সাইডেড, যে এই সিদ্ধান্ত নিব কি না। তো ওনারা বললেও নেয়, না বললেও নেয়, এই জন্য ডাকে। তো যাক, এই ডাকাতে আমাদেরকে ডাকে না, এই জন্য খুশি হলাম। তো এখন নির্বাচন যে বিষয়টা বলে, রাজনৈতিক এই বাস্তবতা কি আছে যে রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কিছু করবে সরকার? প্রশ্নই আসে না। রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে পৃথিবীতে যত কিছু ভালো হয়েছে, ভালো কাজ হয়েছে, রাজনীতিবিদরাই করেছে, অন্য কেউ করতে পারেনি। সুতরাং বাংলাদেশও রাজনীতিবিদদেরকে পাশ কাটিয়ে একটি সরকার, সামরিক সরকার বলেন বা অন্তর্বর্তীকালীন সরকার বলেন, কিছু করার প্রশ্নই আসে না, কিচ্ছু করতে পারবে না। কারণ রাজনীতিবিদদের একদম তৃণমূল পর্যন্ত কর্মী আছে, তৃণমূল পর্যন্ত। বর্তমান সরকারের কিন্তু একটা জায়গায় প্রবলেম, তাদের কিন্তু কোনো কর্মী নেই, এই জন্য তারা অ্যাডভান্স হইতে পারতেছে না। তারা তো রাজনীতিবিদদেরকে ট্যাগ করছেন না, রাজনৈতিক দলগুলোকে, যেটা প্রিন্স ভাই বলেছেন, ট্যাগ করছেন না, ওনাদের পরামর্শ নিচ্ছেন না, ওনাদেরকে উল্টো পরামর্শ দিতে চাচ্ছেন। সুতরাং এইভাবে আগানো যাবে না। রাজনীতিবিদদেরকে পাশ কাটায় কিছু করা সম্ভবই না। এটা যদি কেউ মনে করে, তিনি বোকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর ইউনূস সাহেব, অত্যন্ত ভালো লোক, সেই ব্যাপারে আমাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন পুনঃ প্রচার সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন।